নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি প্রতিভা বসুর লেখা উপন্যাস বিবাহিতা স্ত্রী। আজ পড়ে শোনাব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। সুনির্মল মুখে হাত চাপা দিয়ে বাইরে বেরিয়ে এলো। তার গা গুলোচ্ছে। সোজা ছাদে উঠে গিয়ে মাথায় ঠান্ডা হাওয়া লাগিয়ে নিজেকে সুস্থ না করতে পারলে সারা রাত আর ঘুম হবে না তার। এই উৎসাহ অবশ্য প্রত্যেক রাতের নয় প্রমিলার, কেননা উৎসাহিত হবার ইন্ধন সে একেবারেই পায় না। যেটা তার বিষয়, সে বিষয়ে সত্যিই তার বলবার মতো কথা মনের মধ্যে কিছু জমা আছে, মাথার মধ্যে বুদ্ধিও আছে, কিন্তু এ বাড়ির কারোরই সে বিষয়ে আগ্রহ নেই। এ বাড়িতে সব কিছুরই কেবল বাজে খরচ, সেই টাকাই হোক আর কথাই হোক। এরা এত এত রান্না করে, সকালবেলা টেবিলে বসে দুধ, ডিম, রুটি, মাখন থেকে আরম্ভ করে রাত্রির পর্যন্ত এত খায় যে দেখে দস্তুর মতো গা ঘিন ঘিন করে প্রমিলার। চাকর বাকরদের সঙ্গে শাশুড়ির আদুরেপনা দেখে তার 17 বছরের নরম শরীর গরম হয়ে ওঠে। কিন্তু কি করবে, কি বলবে? এটা কি তার বাবার বাড়ি? বাবার বাড়িতে তার মার সাধ্য ছিল এভাবে অপব্যয় করে, এমন স্বাধীনভাবে অসভ্যতা করে? তারা বাপ মেয়েতে খুন বাঁধিয়ে দিত না? কিন্তু এ যে হিরণময়ীর সংসার, এই হিরণময়ীকে সে যে বাঘের চেয়েও বেশি ভয় করে। না, স্বামীও তার মানুষ না। বাবা বলেছেন জামাইটা একটা হাঁদাকান্ত, তা নইলে এতগুলো মাইনের টাকা তক্ষুনি ব্যাংকে জমা না দিয়ে কিংবা নিজের বিয়ে করা বউয়ের হাতে না দিয়ে মার হাতে এনে দেয়। খায় তো বাপের হোটেলে। রাজেনবাবু কি যথেষ্ট রোজগার করেন না? প্রমিলাও বোঝে এসব কথা। বিয়ের এই 9 মাসে 2-1 মাস যা থেকেছে, দেখেছে তো সব, বুঝেছে তো সব। যজ্ঞেশ্বরবাবুও তো আসেন, দেখেন, বুদ্ধি দেন মেয়েকে। মাইনে পেয়ে একবার মোটা ব্যাগটা সুনির্মল রাখতে দিয়েছিল তাকে। হিরণময়ী বাড়ি ছিলেন না, বলেছিল মা এলে তার হাতে দিও। 5 দিন পর্যন্ত প্রাণে ধরে দিতে পারেনি প্রমিলা। যেদিন হিরণময়ী চেয়ে নিলেন, দাঁতে দাঁত চেপেছিল সে। তাই এ বাড়ির কিচ্ছু তার ভালো লাগে না। এ বাড়িতে দম বন্ধ হয়ে আসে, লোকগুলোর মুখের দিকে তাকালে রাগ হয়। এদের সঙ্গে কি বলবে, কি করবে? এরা তাকে বোঝে না, সেও তাদের বোঝে না। একসঙ্গে 1 মাসও টিকতে পারে না সে এখানে। বাপকে খবর পাঠিয়ে আনিয়ে চলে যায় বারে বারে। এতদিন এ বিষয়ে প্রতিবন্ধক হয়নি। হিরণময়ী অনেক সময় বিরক্ত হয়েছেন বটে, কিন্তু কিছু বলতে পারেননি। হয়তো এজন্যেই পাছে একটা শাশুড়িপনার মতো দেখায় ব্যাপারটা। এবার শক্ত হলেন। 2 মাস পরে এসে 15 দিন যেতে না যেতেই মেয়েকে নিতে এলে তিনি ফিরিয়ে দিলেন যজ্ঞেশ্বরকে। প্রমিলা কাঁদল, জেদ করল, নেমে এলো রাস্তা পর্যন্ত। যজ্ঞেশ্বরের রাগ বোঝা গেল চোখের দৃষ্টিতে। হিরণময়ীর না তবু হ্যাঁতে গড়ল না। না, আর দেরি নয়, সময় নষ্ট করে আর লাভ নেই। যথেষ্ট, যথেষ্ট ভুল হয়ে গেছে, যথেষ্ট অন্যায় হয়ে গেছে, আর নয়। শোনো, গুরুগম্ভীর গলায় তিনি ডাকলেন পুত্রবধূকে। অশ্রুসিক্ত চোখে শাশুড়ির কঠিন মুখের দিকে তাকালো প্রমিলা। ওরকম কাঁদো কেন বাপের বাড়ি যাবার জন্যে? বিয়ে হলে কি মেয়েরা অমন করে রোজ রোজ বাপের বাড়ি যায়? আর এখান থেকে এখানে যাবে, চলে আসবে, তা তো নয়। গেলে 3 মাসের আগে তুমি এসেছো কখনো? উচ্ছ্বসিত শোকে প্রায় শব্দ করে কেঁদে উঠল পুত্রবধূ। হিরণময়ীর টানা ভুরু কোঁচকাল। এ কি অদ্ভুত! 9 মাস হয়ে গেল তোমার বিয়ে হয়েছে, তার মধ্যে কদিন তুমি এ বাড়িতে থেকেছ বলো দেখি? এটাই তো তোমার বাড়ি, আর এই ছেলে মেয়েরাই তো তোমার ভাই বোন।
আর অমন স্বামী যার, তার মন এমন উড়ুই বা হয় কেমন করে? না, এখন থেকে তোমাকে এখানেই থাকতে হবে। এখানেই? হ্যাঁ, এখানেই। প্রমীলার কান্না প্রায় রোদনে পৌঁছল। পৌঁছুক, আর নরম হলে চলে না। রাগ বিরক্তিকেও তিনি মুছে ফেলতে চেষ্টা করলেন মন থেকে। তাহলে তো নিজের থুতু নিজের মুখেই এসে পড়বে। বউকে নিয়ে তিনি বেড়াতে যেতে লাগলেন এখানে ওখানে। মনে করলেন নানা লোকের সংস্পর্শে যদিবা ওর ঘুমন্ত মন হঠাৎ সজাগ হয়ে ওঠে। পাঁচজনকে একরকম দেখতে দেখতে যদিবা হঠাৎ ও বুঝে ফেলে নিজেকে, নিজের ত্রুটিকে। বই কিনতে লাগলেন বিজ্ঞাপন দেখে দেখে। মাসিক পত্রিকার গ্রাহক করে দিলেন। অন্যান্য নতুন বিবাহিত মেয়েদের ডেকে এনে ভিড় বাড়ালেন বাড়িতে। অকারণে ঘন ঘন নিমন্ত্রণ খাইয়ে মাসের শেষে সংসারে টান ফেলতে লাগলেন। কিন্তু প্রমীলার কোনো পরিবর্তন হলো না। কেবল এ বাড়ির হাওয়া আরও অসহ্য, আরও বিষ হয়ে উঠল তার কাছে। শাশুড়িকে সে আরও বেশি ভয় করতে লাগল, সঙ্গে সঙ্গে প্রবল বিতৃষ্ণা। স্বামীকে একটা মস্ত আপদ ছাড়া আর কিছু ভাবতে পারল না। একটা অসহায় ক্রোধ ভেতরে ভেতরে ক্ষিপ্ত করল তাকে। সুনির্মলের অনাবিল সুখে ভরা সুন্দর জীবনটা সহসা যেন একটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। সব হাওয়া বেরিয়ে গিয়ে শূন্য হয়ে গেল। চারটি ভাই বোন আর মা বাবার আনন্দমুখর সংসার নিঃশব্দ হয়ে গেল কি এক অজানা আশঙ্কায়। দাদার মুখ গম্ভীর, মার মুখ গম্ভীর, বাবার চির সহাস্য মুখে চিন্তার রেখা। তবে আর কাকে নিয়ে নাবালক আর তিনটি ছেলে মেয়ে আসর জমাবে? দুজন মানুষ, যাদের যুগল জীবনের মাধুর্য ছড়িয়ে পড়বে আকাশ বাতাসে, আনাচে কানাচে, মনে প্রাণে সবখানে, যাদের সুখ সংক্রমিত হয়ে অন্যকেও দুঃখ ভুলিয়ে দেবে, পারস্পরিক অস্তিত্ব হবে যাদের কাছে অপরিহার্য, ভালোবাসার অতল প্রশান্তিতে যাদের আকণ্ঠ নিমগ্ন হয়ে থাকা উচিত, তাদের মধ্যে যদি সান্নিধ্যটাই এত অসহ্য হয়ে ওঠে, তবে তার চেয়ে মর্মান্তিক আর কি হতে পারে? মার কাছে এসে বসল সুনির্মল। তুমি মনে মনে কি ঠিক করেছ? কি? ওকে দমদম যেতে দিচ্ছ না কেন? মা বুঝতে পারলেন না কি বলতে চায় ছেলে। তাকিয়ে রইলেন মুখের দিকে। প্রত্যেক দিন কান্নাকাটি আমি সহ্য করতে পারবো না। হয় তুমি ওকে যেতে দাও, নয় আমাকে ছেড়ে দাও। হস্টেলে যেখানে হয় চলে যাই। এ তো ফেলে দেবার জিনিস নয় বাবা, মায়া মমতা বসাতে হবে তো। ও না হয় নির্বোধ। তাহলে তুমি মায়া মমতা বসাও, আমাকে রেহাই দাও। রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল সুনির্মল। কিন্তু রাগ করুক আর যাই করুক, ভদ্রলোকের ছেলে হয়ে তো আর বউকে ত্যাগ করতে পারবে না। সেবারকার মতো প্রমীলাকে আকাঙ্ক্ষা মিটিয়ে বাপের বাড়ি যেতে দিলেও এবং থাকতে দিলেও একসময় তার নিজেরই মনে হলো ঘর তো এই মানুষের সঙ্গেই বাঁধা আছে। যে করে হোক এই মানুষটাকেই তো সহ্য করতে হবে জীবন ভরে। কাজেই একেই চেষ্টা চরিত্র করে যেমন করে হোক একটা মনুষ্য পদবাচ্যে তো আনতে হবে। এবার মার সঙ্গে সহযোগিতা করল সে। মনকে অদম্য হতাশা থেকে টেনে তুলল জোর করে। রাগ থেকে, দুঃখ থেকে নিজেকে সংযত করল প্রাণপণ শক্তিতে। তারপর চলল গবেষণা। গবেষণাই তো, তাছাড়া আর কি? কিভাবে বললে, কিভাবে চললে, কোনভাবে আরম্ভ করলে প্রমীলার হৃদয়ের ঠিক আসল জায়গায় গিয়ে পৌঁছানো যায়, তারই তো অবিশ্রান্ত চেষ্টা আর চিন্তা। হিরণময়ী বললেন, একটু না হয় বেশি খরচই হলো, তবু আর একটা মিশনারি মেম রেখে দিই। ওরা ভারী ভালো, ভারী চমৎকার। ওদের শিক্ষা দীক্ষার পদ্ধতিও অতি সুন্দর। রাখো। লাল মুখ আর সাদা পোশাক নিয়ে তারপর এলো সহাস্য সুন্দরী মেম। তার পরামর্শ মতো বিলেত থেকে বই এলো 150 টাকার। এলো নানা রকম ছবি, নানা রকম আসবাব,
আলাদা ঘর সাজানো হলো। অতগুলো বই গোগ্রাসে শেষ করে সুনির্মল আরও খানিকটা শিক্ষিত হলো। হিরণময়ীর হাতের এমব্রয়ডারি, লেসের কাজ, উলবোনা আরও সুন্দর হলো। কেক তৈরিতে তিনি আরও একটু পটু হলেন। প্রমীলার বিরুদ্ধ মন এদের প্রতি আরও তীব্র বিদ্বেষে ভরে গেল। শেষে অতিষ্ঠ হয়ে বারুদের মতো একদিন ফেটে পড়ল সে। বাড়ি মাথায় করল তীব্র চিৎকারে। হাত পা ছুঁড়ে অমার্জিত ভাষায় গালিগালাজ করল শাশুড়িকে, স্বামীকে, পৃথিবীর সকলকে। রাশি রাশি আগুনের ফুলকি ছিটোতে ছিটোতে যজ্ঞেশ্বর এসে পৌঁছল ঝরঝরে গাড়ি নিয়ে। তার সাদা রং লাল হলো, ছোট চোখ কুঞ্চনে আরও ছোট দেখালো, চোখের স্তিমিত তারায় পশুর দৃষ্টি ফুটল। মেয়ে নিয়ে যাবার সময় সে প্রতিজ্ঞা করে গেল, আর যদি কখনো এই ইতর চামার দরিদ্র অভদ্র বাড়িতে পাঠায় তার মেয়েকে, তাহলে সে অমুকের অমুক নয়। হিরণময়ী ঘরের জানালার শিক ধরে দাঁড়িয়ে রইলেন স্তব্ধ হয়ে। রাজেনবাবু বৈবাহিকের ক্রোধ উপশমের উপায় হাতড়াতে লাগলেন, আর সুনির্মল নিজের ঘরে বসে অক্ষম অসহায় রোষে হাতে হাত ঘষতে ঘষতে অস্ফুটে উচ্চারণ করল, সোয়াইন। হিরণময়ী ঘরের জানালার শিক ধরে দাঁড়িয়ে রইলেন স্তব্ধ হয়ে। রাজেনবাবু বৈবাহিকের ক্রোধ উপশমের উপায় হাতড়াতে লাগলেন, আর সুনির্মল নিজের ঘরে বসে অক্ষম অসহায় রোষে হাতে হাত ঘষতে ঘষতে অস্ফুটে উচ্চারণ করল, সোয়াইন। ভাই বোনেরা কৌতূহলী হয়ে ভীরু ভীরু চোখে দেখতে লাগলো তামাশা। প্রমীলা বাপের পেছনে পেছনে সদর্পে সরদনে গাড়িতে গিয়ে উঠে বসল। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রাজেনবাবু কিন্তু কিন্তু হয়ে বললেন, কেমন জানি সব গোলমাল হয়ে গেল। হিরণময়ী বললেন, শুনুর বিয়ে দেওয়াটা বোধহয় ভালো হয়নি। মিছি। হিরণময়ী উঠে গেলেন সেখান থেকে। আর রাত্রে ফাঁকা ঘরে শান্তিতে শুল সুনির্মল। মনে মনে একটা আশার ঝলকানি লাগল, উজ্জ্বল একখণ্ড হীরে। হয়তো ও আর আসবে না, আসবেই না। হয়তো ঈশ্বর দয়া করলেন এতদিনে। আস্তে আস্তে সময় কাটতে লাগলো, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। প্রমীলা কিন্তু সত্যিই আর ফিরে এলো না শ্বশুরবাড়িতে। হিরণময়ী অবশ্যই চুপে চুপে কয়েকবার খবর পাঠালেন আসবার জন্য। বুঝিয়ে সুঝিয়ে চিঠিও লিখলেন দু একখানা। কোনো সাড়া এলো না ও পক্ষ থেকে। লোকমুখে শোনা গেল ওদের আত্মীয় স্বজনরা বলাবলি করছে, অমন দজ্জাল শাশুড়ি আর দুশ্চরিত্র স্বামীর ঘরে মেয়ে দেওয়ার চাইতে যজ্ঞেশ্বর ওকে হাত পা বেঁধে জলে ফেলে দিল না কেন? ততদিনে হিরণময়ীর মেজ ছেলে আইএ পাশ করল, ছোটটি ম্যাট্রিক পাশ করল, আর বিয়ে হয়ে গেল একমাত্র মেয়ের। বিয়ের সময় হিরণময়ী আরেক প্রস্থ চেষ্টা করলেন। লক্ষ্য তো তাঁরই, দুঃখও তাঁর। এভাবেই জীবন কাটবে নাকি সুনির্মলের? তাছাড়া লোকেরা কানাকানি করে, বিশ্রী লাগে ভাবতে, কেমন অসম্মান বোধ হয়, লজ্জা করে। এ বিষয়ে হিরণময়ীর মনের জোর নেই। প্রথমে ছাপানো নেমন্তন্ন চিঠি পাঠালেন, তারপর হাতে চিঠি লিখে লোক পাঠালেন নিয়ে আসবার জন্য। যজ্ঞেশ্বর বলে পাঠালো, ও বাড়ির মুখ দেখতে আর কোনোদিন যাবে না তার মেয়ে। তার ঘরে কি ভাত কাপড়ের অভাব? একটা মেয়ে কেন, ওরকম 10টা মেয়ে থাকলেও যজ্ঞেশ্বরের কোনো ভাবনা ছিল না। যজ্ঞেশ্বরের টাকা তো আর রাজেনবাবুর মতো নির্দিষ্ট মাসোহারা নয়, ভাড়া বাড়িতেও তার জীবন কাটে না। সুনির্মল বলল, হলো? হিরণময়ী বললেন, হলো বই কি। যা করবার, যতদূর করবার তা তো করলেনই। এবার শান্ত হলো তার বিবেক, অস্বস্তি দূর হলো। সঙ্গে সঙ্গে মনের সঙ্গোপনে আবার আরেকটি ইচ্ছার কুসুমও কুঁড়ি হয়ে দেখা দিল। প্রমীলা যদি নাই আসে, তাহলে আর কি করতে পারেন তিনি? তবে কেন আর মনের কাছে হাত জোর করে থাকা? লোকনিন্দা?
কি এসে যায়? নিজেকেই নিজে যুক্তিতর্কে ঘায়েল করলেন। ছেলের আবার আমি বিয়ে দেব। স্ত্রী পুরুষের মিলিত জীবনের যে কত আনন্দ, কত মধুরতা তা কি সুনির্মল জানবে না কোনোদিন? এই একটা বুদ্ধিহীন নির্মম হাবা মেয়ের কাছে বলির পাঁঠার মতো উৎসর্গিত হয়ে থাকবে? ইস, অসম্ভব। তিনি বেঁচে থাকতে অমন করে তার সন্তানের আশা আকাঙ্ক্ষার উপর মূর্তিমান সমাধি হয়ে দাঁড়িয়ে থাকতে দেবেন না তাকে। ও কি ও কি একটা মানুষ? ওর সঙ্গে একজন বুদ্ধিমান মানুষের কি কোনো সম্পর্ক হতে পারে? বুদ্ধিমান কেন, যে কোনো একটা সাধারণ মানুষের সঙ্গেই কি ও বসবাসের যোগ্য? যার সঙ্গে বিচ্ছেদ হয় না, মিলন হয় না, প্রেম বিরহ কিছুই হয় না। আর তার ছেলে, বিদ্যায়, বিনয়ে, শিক্ষায়, সুরুচিতে যে ছেলে 10 জনের একজন, যে কোনো মেয়ের তপস্যার ধন, তার জীবন নাকি কাটবে এই একটা ব্যর্থ নিরস মৃতভার বহন করে? ভেবেচিন্তে নিরালা নেভৃতে অবকাশ মতো মনের কথাটা তিনি স্বামীকে বললেন একদিন। দেখো, ভাবছি শুনুকে আবার বিয়ে দেব আমি। সংসারের কোনো বিষয়েই কোনো হস্তক্ষেপ ছিল না এই ভদ্রলোকটির। একটিমাত্র ব্যাপারে নিজের বুদ্ধি খাটিয়ে ব্যর্থ হয়ে তিনি যেন আরও গুটিয়ে গিয়েছিলেন। স্ত্রীর কথা শুনে তখন চুপ করে রইলেন, কেবল নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস মোচন করলেন মাত্র। সকৃত অন্যায়ের জন্য দুঃখ লজ্জা দুই পীড়িত করছিল তাকে। তার সদানন্দ মুখে সুখ ছিল না এ ব্যাপারটা নিয়ে। এক স্ত্রী বর্তমানে আবার বিবাহ, এর চেয়ে বিসদৃশ্য আর কিছুই তিনি ভাবতে পারেন না। কিন্তু নীতিতে আটকালেও পুত্রের ভবিষ্যৎ ভেবে স্ত্রীর ইচ্ছেটা আভাসে ইঙ্গিতে শেষ পর্যন্ত সমর্থনই করলেন বরং। আর সেই অনুমোদনের আভাসটুকু পেয়েই সুনির্মলের মা একেবারে উঠে পড়ে লেগে গেলেন কাজে। কিন্তু এ বিষয়ে সুনির্মলের সঙ্গেও তো তার কথা বলা দরকার। মনোমতো মেয়ে মনে মনে জানাই ছিল তার। মনে মনে এও বিশ্বাস ছিল সুনির্মলের সেখানে আপত্তি করবার কোনো কারণ নেই, যদি না আবার বিয়ে করতে তার রুচিতে আটকায়। এই স্ত্রী নিয়ে সে সুখী হবে, এই তার যোগ্য সঙ্গী। এই মেয়ের সঙ্গে বিয়ে দিতে পারলে নিজেদের অপরিণামদর্শিতার ফলে যে দুঃখ তাঁরা ডেকে এনেছেন, ছেলের জীবনে সে ক্ষতির শতগুণ পূরণ করে দিতে পারবেন হিরণময়ী। অত আগেই বলা কওয়ার দরকার কি, বিবেচনা করলেন মনে মনে। তার চেয়ে ভালোভাবে একটু আলাপ সালাপ করুক না ওরা, পরস্পরকে পরস্পর জেনে নিক ভালো করে। মেয়েটিরও তো একটা দিক আছে, সেই বা কেন একজন বিবাহিত ছেলেকে চট করে বিয়ে করতে চাইবে, যদি না তার যথেষ্ট জোরালো কারণ থাকে। দূরের তো কেউ নয় যে ঘন ঘন দেখাশুনোয় একটা মস্ত অসুবিধা হতে পারে। সুনির্মলের পিস্তুত বোনের ননদ সুনন্দ, অর্থাৎ সুনির্মলের এই পিস্তুত ভগ্নিপতির বদলির চাকরি। ঘুরে ঘুরে মুন্সিপি করে সে। আজ এখানে কাল সেখানে করেই তাদের দিন কাটে। মা বাপ নেই, ছেলে পুলে নেই, এই একমাত্র বোনই দখল করে আছে স্বামী স্ত্রীর আদরের জায়গা। সেও ঘোরে দাদা বৌদির সঙ্গে সঙ্গে। 10 বছর বাদে আবার ঘুরে ফিরে কলকাতা। মামিমা, পৃথিবীটা গোল। দেখা হতেই সুনির্মলের বোন পায়ের ধুলো নিতে নিতে হেসে বলেছিল কথাটা, আর তিনি তাকিয়েছিলেন তার ননদের 19 বছরের পরিপূর্ণ যৌবনদীপ্ত মুখের দিকে। 19 না 20, এই তো এক ফোঁটা ছিল সেদিন, রোগা কালো ছোট, এইটুকু একটা গুড়গুড়ি। এত বড় হয়েছে, এত সুন্দর হয়েছে। ময়লা মেয়ে সুন্দর হয় না এমন মিথ্যে আর যেন কেউ মুখে না আনে শকুন্তলাকে দেখবার পরে। লাবণ্যের আধার, চলনে বলনে হাসিতে গল্পতে লাবণ্য যেন শতধারে ঝরে পড়ছে দেখতে পেলেন হিরণময়ী। ঠিক কয়েকদিন পরে মনে মনে বললেন তিনি, ঠিক সময়ে ঠিক মানুষটি এসে দাঁড়িয়েছে তার কাছে, এখন শুধু যোগাযোগ ঘটিয়ে দেওয়া। সুনির্মলও ছেলেবেলায় অনেক দেখেছে বইকি, কিন্তু বড় হয়ে এই প্রথম।
হিরণময়ী একদিন বিকেলে বাড়ি নিয়ে এসে আলাপ করিয়ে দিলেন ছেলের সঙ্গে। একসঙ্গে বসে বিকেলের চা খেতে খেতে সুনির্মল অবাক হয়ে ভাবল, ছোট মেয়েরা বড় হয়ে সবাই এরকম বদলে যায় নাকি? ভাষা ভাষা চোখের দিকে তাকিয়ে রইল সে। আস্তে আস্তে জমে উঠল চায়ের আসর। ঘরের সন্ধ্যা নামল ঘন হয়ে। হিরণময়ী তাদের ছাদে নিয়ে এলেন খোলা হাওয়ায়, টবের বাগানে। এ সময়টা এখানে ভারী সুন্দর। জমাট হাওয়ায় পাখার তলায় বসে কি লাভ? এলোমেলো হাওয়া দিল, টবের রজনীগন্ধা আর বেলফুল গন্ধ ছড়িয়ে দিল বাতাসে। চমৎকার কাটল সন্ধেটা। একটু রাত হলো, একটুখানি চাঁদ উঠল আকাশে। একটার পর একটা গান করে সকলের মনে একটি অনির্বচনীয় সুখের রেশ রেখে বিদায় নিল শকুন্তলা। ট্রামে তুলে দিতে গিয়ে সুনির্মল বলল, আবার এসো। পরীক্ষা যে, পড়তে হয় না? ভারী পরীক্ষা। ওরকম পরীক্ষার সময় আমরা অনেক আড্ডা দিয়ে বেরিয়েছি। ভালো ছাত্রদের কথা আলাদা। তোমার চেয়ে তো আর বেশি নই। অত লম্বা লম্বা নম্বর আমি জীবনেও পাইনি। তা কি আর, আমি বুঝি কিছু জানি নে? তুমি কিছু জানো না, তুমি কিছু জানো না। ট্রাম এলো। এসো কিন্তু। আমার আসার চাইতে আপনার যাওয়া কিন্তু আরও। কথা ডুবে গেল। হাওয়ার ঝাপটা লাগলো মুখে। ট্রাম চলে গেল হুশ করে হাওইয়ের মতো। বেড়াতে এসে একদিন সুনির্মলের পিস্তত বোন বিনু বলল, মামিমা, কুন্তি কি বলে জানো? কুন্তি বলে, তোমার গায়ে নাকি মামা গন্ধ আর মামা চেহারা। সত্যি কিন্তু, যাই বলো। আহারে! হিরণময়ী স্নেহে গলে গেলেন। আমি তো বলি, সুনুদাটা অমন সাত তাড়াতাড়ি বিয়ে করে না বসলে ঘরের মেয়ে চমৎকার ঘরে থাকতো আমাদের। হিরণময়ী দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপর একটু চুপ করে থেকে বললেন, সুনুকে তো আমি আবার বিয়ে দেব। আবার দেব না? এভাবেই ওর জীবন কাটুক, এটাই কি বলিস তোরা? কেন, বৌদি কি আর আসবেই না? না। তোমরাও আনবে না? আমরা আনবার কে? ওর বাপ দেবে না। তাছাড়া এনেই বা কী হবে? সবই তো জানিস। ওই মানুষটার সঙ্গে কি কেউ ঘর করতে পারে? অসম্ভব। তবে মামি ভাগ্নি দুজনেই এরপরে চুপচাপ হয়ে বসে রইল খানিকক্ষণ। হিরণময়ী এবার সংকোচ ভেঙে প্রস্তাবটা তুললেন। বিনু, দে না তোর ননদকে আমার কাছে, আমার ঘরে। আমি তাকে বুকে করে রাখব, আমার ঘর ভরে যাবে। সে তো ওর ভাগ্য মামিমা। কিন্তু কিন্তু করিস নে। সুনির্মলের এই প্রথম বিয়ে বলেই মনে কর না কেন। আর কেউ না বোঝে, তুই তো সব বুঝিস। সুনন্দকে রাজি করা তুই। উনি হয়তো সহজেই রাজি হবেন। সুনুদাকে ওর ভীষণ পছন্দ। পরশুই বলছিলেন, সুনির্মল বাবুর আবার বিয়ে করা উচিত। এ কি একটা স্ত্রী, হাফ উইট। তবে এটা করে দে তুই। ভাগ্নির হাত চেপে ধরলেন তিনি। বিনু বলল, সুনুদার কি পছন্দ হবে? কালো মেয়ে। কালো মেয়ে? এমন সুন্দর মেয়েকে কেউ কালো বলে? কালো না? আর কখনো না উঠুক, বিয়ের সময় তো উঠবেই কথাটা। পাবনা থাকতে যে বছর আইএ পাশ করলো, মেয়েদের মধ্যে ফার্স্ট হয়ে চমৎকার একটা সম্বন্ধ এসেছিল। নিজে থেকেই প্রস্তাব করেছিল পাত্রপক্ষ। অনেকটা এগিয়েছিল, বলতে গেলে প্রায় হয় হয়। হঠাৎ ছেলের মা এসে নিজে মেয়ে দেখলেন, সঙ্গে সঙ্গে নাকচ করে দিলেন সব। কি না কালো? শেষে কি কালোজিরের বংশ হবে? ভারী তো অত দূর এগুলেনি বা কেন? কি জানি, আমরাও সে কথাই বলা বলি করলাম। আর কুন্তির কি রাগ! তুই আমাকেই দে ওকে। ওকে দেখে অবধি আমার মন ভরে গেছে স্নেহে। ছেলেবেলায়ও মেয়েটাকে বড় ভালো লাগতো আমার। আচ্ছা, আমি বলবো ওকে।
ভাগ্নিকে দরজা পর্যন্ত বিদায় দিয়ে একা ঘরে কত কথাই ভাবলেন হিরণময়ী। কত ইচ্ছাই আবার কচি কচি ডালপাতা নিয়ে মাথা নাড়ল তার ঠিক নেই। 4টে বাজল। একটা আকুল মন নিয়ে রান্নাঘরে এলেন খাবার তৈরি করতে। বাড়ি ফেরার সময় হয়েছে সকলের। ভেতরে ভেতরে এর পরে সবই একরকম স্থির করে ফেললেন তিনি। রাজেনবাবুকেও বললেন, কিন্তু বলি বলি করে কেবল ছেলের কাছেই উত্থাপন করতে পারলেন না কথাটা। লজ্জা করে বই কি, আবার একবার বলেই কি তাকে যথেষ্ট বিড়ম্বিত করেননি? দেখছে, শুনছে, মেলামেশা করছে, এমনও তো হতে পারে যে সে নিজে থেকেই স্থির করলো একদিন, নিজে থেকেই একদিন বলল হিরণময়ীকে। তা কেন হচ্ছে না? অধীর হয়ে ভাবলেন হিরণময়ী। তবে কি এ বিষয়ে কিছুই ভাবছে না ও? তাই বা বলেন কি করে? কুন্তির উপর কি ওর কোনো ঔৎসুক্য নেই? কুন্তিকে দেখলে কি ওর মুখে আলো ফুটে উঠতে দেখেননি তিনি? তাহলে কি সেটা তার নিজের মনের বাসনারই প্রতিচ্ছবি? বিনু বুদ্ধি দিল, চুপচাপ থাকো, কিচ্ছু ভেবো না। আমি জানি ওরা দুজনেই দুজনকে পছন্দ করে। হাজার হোক এক বউ বেঁচে থাকতে আর এক বউ ঘরে আনবে, সেটা তো ওর পক্ষে একটা মর্মান্তিক লজ্জা। সেই লজ্জা কাটাতে সময় লাগবে বই কি একটু। অস্থির হয়েও না, অপেক্ষা করো। তারপর সুনির্মলের ঘরে গিয়ে বলল, একটা ছবি দেখাও না সুনুদা। চাকরি বাকরি করো, না দেখাও একটা সিনেমা, না দাও ভালো করে একটা ভোজ পার্টি। কি তুমি? ভোজ পার্টির কর্তা তো আমি নই, সেজন্যে মাকে বলতে পারো। ছবিটা অবশ্যই আমি দেখাতে পারি। তাই দেখাও। কি দেখবে বলো? যা তোমার খুশি। তবে চলো না, রোববার যাই। লাইট হাউসে চমৎকার একটা ফিল্ম এসেছে। বেশ, বলো কে কে যাবে? কে কে গেলে তুমি খুশি হও? আমি তো তুমি গেলেই খুশি। সত্যি? মিথ্যে বলেছি নাকি? তাহলে তোমার আমারই এনো। সুনন্দ যাবে না? জিজ্ঞেস করে দেখতে পারো। আর শকুন্তলা? বেনুর চোখে হাসি ঝিলিক দিল। না, ও যাবে না। কেন? ওর পরীক্ষা আর 5-6 মাস বাদে, এখন ছবি টবি থাক। সারাদিন পড়লেই একটা মস্ত কিছু হয়ে যাবে, বলল কে তোমাকে? বারে, পরীক্ষার আগে পড়বে না? পড়ুক না, তাই বলে সারাক্ষণ? বেশ, তুমি বলে দেখো। আমি বলতে টলতে পারবো না। কাল অফিস থেকে ফেরবার পথে 4টে টিকিট কিনে আনবো, ব্যাস। যে যাও যাবে, না যাও না যাবে। মিছিমিছি একটা টিকিট নষ্ট হবে আর কি। একটু হাসল বিনু। হলে হবে, কি আর করা। তবু তোমাকে কিনতেই হবে। একটু ভদ্রতা আছে তো। শুধুই ভদ্রতা? না, শুধুই ভদ্রতা কেন, ও গেলে খুশিই হব। আর না গেলে সব ইচ্ছে চুকে যাবে না? বিনু তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলো ভাইয়ের মুখ। ঠাট্টার ফলটা কি হয় জানতে কৌতূহল বোধ করল। কথা যে ঘুরে ফিরে কোন পথে আসছে তা কি সুনির্মল এইমাত্রই বুঝল? মার ইচ্ছে, বোনের ইচ্ছে, বাবার সমর্থন সবই সে জানে, কেউ না বললেও জানে। আর তার নিজের ইচ্ছে? ছি। একটু গম্ভীর হয়ে বলল, ইচ্ছে নিশ্চয়ই চুকে যাবে না, কিন্তু গেলে আরও ভালো লাগতো। থাকবে, আমি কাল 3টে টিকিটই কিনে আনব। না বাপু না, 4টেই এনো। ওরকম হাফ হার্টেড হয়ে কোনো কাজ আমার ভালো লাগে না। ঘর থেকে বেরিয়ে গেল বিনু। হঠাৎ মনটা কেমন খারাপ হয়ে গেল সুনির্মলের। বিকেল নামল গড়ের মাঠে। মাথার উপর রাশি রাশি পাখিরা উড়াল দিল নীরের আশায়। রাস্তায় রাশি রাশি মানুষের মিছিল বেরুল। ডালহৌসি পাড়ায় আপিস ছুটি হলো। সুনির্মল সেখান থেকে বেরিয়ে হেঁটে হেঁটে এসপ্ল্যানেড পর্যন্ত এসে রাস্তা পার হলো। একেবারে সোজা থামলো এসে লাইট হাউসে। টিকিট ঘরের সামনে একটু ভিড়। দাঁড়াতে হলো খানিকক্ষণ। আর সেই সময়টুকু ভরে সে ভাবতে লাগলো,
3টে টিকিটই নেবে নাকি সত্যি, না 4টে? মনটা অবশ্যই 4টের দিকেই ঝুঁকল, কিন্তু বিবেক বাধা দিল। কেবল বিবেকই নয়, কেমন একটা লজ্জাও অনুভব করল মনে মনে। বিনুকে সে 3টের কথাই বলেছে, 3টেই নেওয়া উচিত। এমন সুযোগ সে কোনো রকমেই তাদের দেবে না, যাতে সকলের মনে এই ধারণা জন্মায় যে শকুন্তলার উপর তার কোনো দুর্বলতা আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ পর্যন্ত 3টেই নিল। তারপর বুক পকেটে মান্থলি টিকিটের ভাঁজে রেখে হনহন করে হেঁটে বীরের মতো বড় রাস্তায় এসে দাঁড়ালো বিমর্ষ মুখে। অসংখ্য যানবাহনের স্রোত বয়ে চলেছে, অসংখ্য মানুষের মিছিলে চৌরঙ্গী সমাকীর্ণ। আবার রাস্তা পার হতে হবে। সুনির্মল ঘাম মুছল কপালের। তারপর বাস স্টপেই দাঁড়িয়ে থাকলো চুপচাপ। সব উৎসাহে এই মুহূর্তে যেন জল ঢেলে দিয়েছে কে। আপিসে বলে, আপিস থেকে বেরিয়ে, এমনকি লাইট হাউসের টিকিটের ঘুলঘুলির কাছে দাঁড়িয়ে পর্যন্তও তো অনেক উৎসাহ ছিল। হঠাৎ কি হলো? আজ শনিবারের বিকেল, কাল রবিবার। রবিবারের দুপুরে শহরের সবচেয়ে ভালো ঘরে ভালো আসনে বসে একটি বিখ্যাত ছবি দেখবে, এই আশাতেও কোনো উত্তেজনা নেই কেন? উল্টো দিকের মাঠের দিকে উদাসভাবে তাকিয়ে রইল। মনের কাছে এ প্রশ্নের কৈফিয়ত দিতে আজ পারে না সুনির্মল। কপাল ভালো, তক্ষুনি প্রকাণ্ড দোতলা বাস এসে থামল গায়ের কাছে। সব ভাবনার ছুটি। শরীরটা দুমড়ে মুচড়ে নানা কসরত খেলিয়ে কোনো রকমে উঠে পড়ল ভিড়ের মধ্যে। তারপর টাল সামলে যখন দাঁড়াতে পারল পেতলের রডটা ধরে, একেবারে সামনে লেডি সিটে তাকিয়ে অবাক হয়ে গেল। তুমি? চোখে চোখে চেয়ে হাসল শকুন্তলা। তুমি 10 নম্বরে যাও না? টুবিতেও যাই। তাই নাকি? ভাগ্যিস বাসটায় উঠেছিলাম। খুব ভাগ্য বুঝি? ওরে বাবা, এও যদি ভাগ্য না হয় তবে আর ভাগ্য কাকে বলে? আগে যদি এই সম্ভাবনার কথা জানতুম তবে কি কোনোদিন ট্রামে ফিরি? শকুন্তলা সহাস্যে মাথা নাড়ল। ভিড়ে ধাক্কায় ওঠানামার ঘটায় বোনের ননদের সঙ্গে রহস্যালাপে বাধা পড়ল এবার। সুনির্মলকে অনেকখানি এগিয়ে যেতে হলো জনস্রোতের চাপে। কিন্তু আবার যখন সুযোগ হলো, ভালো করেই হলো। এলগিন রোডের মোড়ে এসে নেমে গেলেন শকুন্তলার পাশের ফিরিঙ্গি মহিলাটি। সুনির্মলের জায়গা হলো। জানালার দিকে যথাসম্ভব নিজেকে সরিয়ে নিল শকুন্তলা। আর সুনির্মলও একটু যেন সংকোচ বোধ করল মনে মনে। দূরে দাঁড়িয়ে যতটা সহজ বাক্যালাপ চলছিল, পাশাপাশি বসে তার স্রোতে বাধা পড়ল একটু সময়ের জন্য। শনিবারের বিকেলটা আপনাদের পক্ষে খুব সুখের না? গুমরটা শকুন্তলাই ভাঙল প্রথমে। একটু হেসে সুনির্মল জবাব দিল, অন্তত আজকেরটা যে খুব সুখের সেটা নিঃসংশয়ে বলতে পারি। কেন? আজকের আবহাওয়া খুব স্বাস্থ্যকর। আজকের আকাশ অতিশয় নীল। গড়ের মাঠের হাওয়া আজ প্রাণ জুড়ানো। আজকে একটা কবিতা লিখবার মতো দিন। লিখলেই হয়। লিখব, কিন্তু তুমি আর যাও না কেন সে কৈফিয়তটা আগে নিয়ে নি। কোথায়? আমাদের ওখানে। আমাদের ওখানে কে যায়? যেতে বলেই বা কে? বলিনি? বড় বড় কালো চোখে ভুরু বাঁকিয়ে তাকালো শকুন্তলা। আর মান্থলির ভাঁজে লাইট হাউসের টিকিট 3টি খচখচ করে উঠল সুনির্মলের বুকের মধ্যে। বুকটা কাঁপল। বাস থেমেছে চক্রবেড়ের স্টপে। হঠাৎ ব্যস্ত সমস্ত হয়ে উঠে দাঁড়ালো সে। এই বাঁধো বাঁধো। শকুন্তলার দিকে তাকিয়ে বলল, এসো শিগগির, নামো। অবাক হয়ে গেল কুন্তি। নামবো? এখানে কেন? দরকার আছে, এসো না। প্রায় জোর করেই সে নামিয়ে নিল শকুন্তলাকে। আর নেমেই পেয়ে গেল একটা উল্টো দিকে ট্রাম, একেবারে ফাঁকা, চমৎকার। কি ব্যাপারটা কি? গুছিয়ে বসে ভুরু কুঁচকাল শকুন্তলা। গুরুতর। অর্থাৎ? অর্থাৎ লাইট হাউসে যাচ্ছি টিকিট কিনতে। টিকিট? কাল যাবে না ছবি দেখতে? বিনু বলেনি?
ও, ওবিসি পড়াশোনার দোহাই দিয়ে অপ্রিয় সঙ্গটা বর্জনও করতে পারো ইচ্ছে থাকলে। তাহলে আমার টিকিটটা যেন কেনা না হয়। আমার কেনার ভাগ আমি তো কিনি, তারপর তোমার ইচ্ছে হয় যাবে, নয়তো ছিঁড়ে ফেলবে। টিকিট তো কেনাই হয়ে গেছে, দিন ছিঁড়ি। চোখে মুখে হাসির ঝিলিক উঠল শকুন্তলার। কে বলল কেনা হয়েছে? কে আবার বলবে, নিজেই তো দেখলাম। কি দেখলে? কোনো আপিস ফেরতা ভদ্রলোককে শনিবারের বিকেলে যদি উল্টো দিকের ফুটপাত থেকে বাসে উঠতে দেখা যায়, তাহলে কারণটা অনুমান করা বোধহয় খুব শক্ত নয়। খুব শক্ত। বেশ, তাহলে ওখান থেকে কেন উঠেছিলেন তাই বলুন। কি আশ্চর্য, এও বোঝো না? তোমার জন্য। ধ্যাত। ধ্যাত কি? সত্যি কথা বললেই তোমরা বিশ্বাস করো না। একটু হাসল কুন্তি। তাই যদি হয়, আমি বলি কি, এত কষ্ট করে চৌরঙ্গিতে এসে রাস্তা পার হয়ে ট্রাম ছেড়ে বাসে উঠবার দরকার কি? তার চেয়ে বালিগঞ্জের বাসে চড়ে টালিগঞ্জের অধিবাসীটি যদি মাঝে মাঝে দয়া করে একটু সান্ধ্য ভ্রমণে যান ওদিকে, তাহলে তো এর চেয়ে বেশি সহজ হয়। ঠাট্টা করো না কুন্তি, শেষে কিন্তু সত্যি সত্যিই পালে বাঘ পড়বে। পড়ুক না, যদি রোজ যাই, রোজ খুশি। ভেবে দেখো। দেখেছি। দেখেছ? সুনির্মলের গলার সুরে হঠাৎ কুন্তি তার মুখের দিকে তাকালো। তাকিয়েই থমকে গেল। কি ভেবে আরক্ত হয়ে উঠল মুখ। টিকিট কিনে ফেরার পথে হাঁটতে হাঁটতে সুনির্মল বলল, চা খাবে? একটু গম্ভীর হয়ে গেছে শকুন্তলা। মাথা নিচু করে বলল, না। কেন? এমনিতেই ঢের দেরি হলো, বৌদি ভাববেন। বৌদির ভাবনাটাই তুমি সবচেয়ে বড় করে দেখলে, আমার কথাটা ভাবছ না? আপনার কথা আবার কি ভাবব? আমার মৃত্যুর কথা। মৃত্যু? কাছেই ফেরাজিনের সিঁড়ি, সেখানে পা রেখে হেসে ফেলল সুনির্মল। কুন্তি, এরপরও যদি চা না খেয়েই ফিরে যেতে বলো, আমি নির্ঘাত মারা যাব। পথে ঘাটে এরকম হত্যাকাণ্ড হলে কি তোমারই খুব ভালো লাগবে? ইলশে গুঁড়ি বৃষ্টির মতো আরাম ছিটিয়ে এবার ঝিরঝিরিয়ে হেসে উঠল শকুন্তলা। ঘরের মধ্যে ঢুকতে ঢুকতে বলল, আপনি ভারী ইয়ে। বাড়ি ফিরতে বেশ রাত হলো সেদিন। শকুন্তলাকে তার বাড়ি পৌঁছে দিয়ে দেরির জন্য বিনুর কাছে ধানাই পানাই গিয়ে তবে তো বাড়ি ফিরল সুনির্মল। এদিকে হিরণময়ী ঘর বার করছেন তার বুড়ো খোকার জন্য। রাজেনবাবু হাত মুখ ধুয়ে চা খেয়ে এই আসছি বলে একবার জামাটা গায়ে দিয়ে রাস্তার মোড়ে যাচ্ছেন, আবার তখুনি ফিরে আসছেন। আপিস থেকে সোজা বাড়ি আসাই তাদের চিরাচরিত অভ্যাস, রাজেনবাবুরও তার পুত্রেরও। হিরণময়ীর উৎকণ্ঠিত স্বভাবের জন্যই বোধহয় এই নিয়মে আবদ্ধ তারা। একদিন তার ব্যতিক্রম হলেই আর ভাবনার অন্ত থাকে না। এই স্বভাবের জন্য স্বামীর কাছে ছেলেদের কাছে বকুনিও কম খান না, তবু ওই বদঅভ্যাস ছাড়তে পারেন না তিনি। হয়তো বদঅভ্যাসের জন্যই স্বামী সন্তানদেরও বাড়ির আকর্ষণটা একটু বেশি। স্নেহে মমতায় ভালোবাসায় ভরপুর হৃদয় নিয়ে যেখানে একজন মানুষ সততই অপেক্ষা করে আছেন, সততই যেখানে নিজের সমস্ত সত্তা বিসর্জন দিয়ে মন প্রাণ সমর্পণ করে আছেন তাদের সুখ সুবিধে আনন্দ আহ্লাদের যোগান দেবার জন্য, সেখানে আর কার না আসক্তি থাকে। ঠিক 9টার সময় সুনির্মল এসে পৌঁছল। হিরণময়ী দৌড়লেন চায়ের জল চাপাতে। অস্থির গলায় বললেন, কি আশ্চর্য, এত দেরি করলি কেন? আর চোখে ছেলের দিকে তাকিয়ে বারান্দা থেকে পায়চারি থামিয়ে ঘরে গেলেন রাজেনবাবু। শান্ত হয়ে এতক্ষণে তার ক্লান্তি নিবারক চেয়ারটিতে গা এলিয়ে চুরুটে টান দিলেন। সুনির্মল হেসে তার বলিষ্ঠ হাতে মাকে জড়িয়ে ধরল। আচ্ছা তুমি কি বলো তো মা, একদিন একটু দেরি হলেই যদি এরকম করো,
তাহলে তো ভারী মুশকিল। ভেতর থেকে রাজেনবাবুর গলা ভেসে এলো, তাই তো, ওর ওই চিরদিনই ওরকম। আর তুমি, তোমার রকমটাই বা কী রকম শুনি? হিরণময়ী মৃদু হেসে দরজার চৌকাঠে দাঁড়ালেন। গায়ে 50 বার শার্ট লটকে কি আমি গিয়ে রাস্তার মোড়ে ঘুরে আসছিলাম, না আর একজন? আমি দেশলাই আনতে গিয়েছিলাম। দেশলাই? দেশলাই ঘরে ছিল না? না, বেশ তো, একবার না হয় তাই গিয়েছিলে, আর 3 বার? রাজেনবাবু জবাব দিলেন না। কড়া চুরুটের ধোঁয়ায় ঘর আচ্ছন্ন করতে লাগলেন নিঃশব্দে। সুনির্মল বলল, বিনুর বাড়ি গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল। বিনুর বাড়ি? কেন রে? চোখ চকচকে হয়ে উঠল হিরণময়ীর। কাল ওরা সবাই সিনেমায় যাচ্ছে, সেই টিকিট ফিকিট। আর বিনু তো জানোই, গেলে সহজে ছাড়তে চায় নাকি। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে উঠতে বলল, চা কিন্তু খাবো না মা, খেয়ে এসেছি। মা আশ্বস্ত হয়ে এতক্ষণে সারাদিনের সব ভালো মন্দ সুখ দুঃখের কথা বলতে বসলেন স্বামীর সঙ্গে। বিস্রস্তালাপ। সেই রাত্রে চুপচাপ শুয়ে শুয়ে অনেকক্ষণ ঘুম এলো না সুনির্মলের। মাথার কাছের খোলা জানালায় মস্ত কালো আকাশটি এসে গম্ভীর হয়ে থমকালো। ছিট ছিট সোনার তারা, ঢাকাই জামদানি, সারা পাড়া নিঝুম, রাস্তার টিমটিমে গ্যাসের আলো, আর আকাশের আলোয় মাখামাখি ঝাপসা রাত। শরৎকাল, একটু একটু ঠান্ডা আরাম, মায়ের হাতের স্পর্শের মতো। সিল্কের কাঁথাটি টেনে নিল গায়ের উপর। গম্ভীরভাবে কুন্তির বিষয়ে চিন্তা করতে লাগলো সে। মনস্থির করা বড়ই শক্ত, কিন্তু শক্তই বা কেন তাও ভেবে পেল না। প্রমীলা তার কে? প্রমীলাকে সে ছুঁয়েও দেখেনি কোনো দিন, ছুঁতে ইচ্ছে করেনি। স্ত্রী পুরুষের যে একটা প্রবৃত্তিজাত স্বাভাবিক আকর্ষণ থাকে, তাও সে অনুভব করেনি প্রমীলার জন্য। তবে আর কিসে বাধা, কিসের বিবেক? তবে কি লজ্জা? লজ্জাই বা কেন? প্রমীলাকে সে তাড়িয়ে দেয়নি, পরিত্যাগ করেনি। বিয়ে করেছে বলে যথাযোগ্য কর্তব্যের এক তিল ত্রুটি করেনি কখনো। চেষ্টা করেছে, করুণা করেছে, সহ্য করেছে, কিন্তু তবু সে চলে গেছে এ বাড়ি ছেড়ে স্বেচ্ছায় সাগ্রহে। তারপরেও আবার তার চিন্তা, তার উপর কর্তব্য, তার জন্য সারা জীবন অপেক্ষা করা। অবশ্যই প্রমীলা যে নিজে থেকেই গেছে, সেটার জন্য ভাগ্যকে সুনির্মল আজও ধন্যবাদ দেয়। যদি থাকতো কি উপায় হতো, কি করতে পারত সে? ভাবতেই যেন মন শিহরিত হয়ে ওঠে। বিয়ে, এর নাম বিয়ে? না, বিয়ে তার হয়নি। লোকজন সাক্ষী আছে, থাকুক। লোকজনেরা কি জানে, কতটুকু জানে? বিয়ে করলেই যে মানুষ বিবাহিত হয়, এ ধারণা তাদের ভুল। মন্ত্র পড়াটাই জীবনের সব নয় যে আজীবন শুধু সেই কারণেই একটা যুপকাষ্ঠে নিজেকে বিকিয়ে দিয়ে বসে থাকতে হবে। লোকলজ্জা, সামাজিকতা, কুরুচির ভয়, কি জন্য তবে এমন একটা প্রেমহীন, সুখহীন, ব্যর্থ, বিরস জীবন সে বহন করবে? কোনো একদিন অদৃষ্টের বিড়ম্বনাবশত কোনো একটি অজানা, অচেনা, অযোগ্য মেয়েকে বিয়ের মর্যাদা দিয়েছিল বলে? না না, কখনো না। প্রমীলাকে সেই সম্মান সে কখনোই দেবে না, দিতেই পারে না। স্ত্রী হওয়া কি এতই সোজা? এই মানুষটাকে স্ত্রী বলে গ্রহণ করতে পারে কেউ? যদি কেউ পারেও, সুনির্মল পারে না। বিছানা ছেড়ে উঠে গিয়ে খোলা ছাতে পায়চারি করতে লাগলো জোরে জোরে। বাথরুমে গিয়ে চাপড়া চাপড়া জল দিল চোখে মুখে। আস্তে আস্তে কখন ঠান্ডা হয়ে এলো মাথা, ঘুম জড়িয়ে এলো চোখে। বিছানায় গা এলিয়ে নিঝুম। এক টানে সকাল হয়ে গেল। বেলা 8টার সময় মাথার কাছের জানালাটা বন্ধ করে দিতে দিতে হিরণময়ী বললেন, দেখো ছেলের কাণ্ড।
ওরে উঠবি নে, রোদ্দুরে যে ভেসে গেছে ঘর, মাথাটা তো পুড়ে গেল। পুবের জানালা, সকাল হতে না হতেই তার তাপ। রাস্তার দেবদারু গাছের ছায়া পড়েছে লাল মেঝেতে, থরথর করে কাঁপছে পাতাগুলো। চিকিরমিকির আলোয় বোনা পাটি, পাছে এই আলো এসে তার সকালবেলাকার আচ্ছন্ন নিদ্রা সুখের ব্যাঘাত ঘটায়, এজন্যে সুনির্মল রাত্রিরেই জানালার একটা পাট বন্ধ করে দিয়ে ঘুমোয়। কাল ভুলে গিয়েছিল। হিরণময়ীর হাতের ঠেলায় চোখ মেলে তাকাতেই ভীষণ গরম লাগলো তার, গা গলা ঘেমে জল। উঠে বসল তাড়াতাড়ি, আর উঠেই একটা অনির্বচনীয় সুখে ভালো লাগায় হৃদয়টা ভরে গেল হঠাৎ। কাল হিরণময়ীর জন্য টিকিট কেটে এনেছিল সুনির্মল, দুই ভাইয়ের জন্য। কেননা পরে যখন কুন্তিকে নিয়ে আবার গিয়েছিল টিকিট কিনতে, তখন কেবলমাত্র একটা টিকিট চাওয়া তার সামনে দস্তুর মতো লজ্জার ব্যাপার মনে হলো। তাছাড়া আগের 3টে টিকিটের সঙ্গে পাশাপাশি আরেকটি আসন জোগাড় করাও শক্ত। অতএব আরও 3টে টিকিট কেনাই তার চেয়ে ঢের ভালো। এ উপলক্ষে তবু মাকে নিয়ে একটা আনন্দ করা হবে। আর মাই যদি আসেন, বেচারা অভি সীমন্তই বা বাদ পড়ে কেন? আলাদা বসার সমস্যারও একটা সমাধান হয়। 4 জনের মধ্যে একজনের আলাদা বসা অসম্ভব, কিন্তু 7 জনের মধ্যে ভাগাভাগি চলতে পারে। একটা সিগারেট ধরিয়ে হাসি মুখে সুনির্মল বলল, আজ যে ছবি দেখতে যাবে মনে আছে তো? হিরণময়ীও হাসলেন। তোরই এত বেশি আছে দেখছি যে আমি, অভি, সীমন্ত, আমাদের 3 জনের পক্ষেও তা যথেষ্ট। একটু অপ্রস্তুত বোধ করল সুনির্মল, কিন্তু সহজ হয়ে বলল, কোথাও যেতে হলে তোমার তো সংসার গুছোতেই একদিন, 2টো চাকর, তবু তোমার সময় নেই। সময় নেই ঠিকই, চাকর থাকলেই যদি চলতো, তবে আর স্ত্রীলোক বর্জিত পুরুষদের ঘর সংসার এমন হতচ্ছাড়া চেহারার হয়ে থাকে কেন? মনে পড়ল সেবার শীতকালে হিরণময়ীর বাবা অসুখে পড়লেন, আর টেলিগ্রাম পেয়েই তিনি যেমন তেমন ফেলে চলে গেলেন, শুধু মেয়েকে সঙ্গে নিয়ে। বাপকেও চিরজন্মের মতো বিদায় দিয়ে এলেন 1 মাসের মধ্যে। এখানে এসেও দেখলেন পুরুষ 4টি, বাপ আর তাঁর 3 ছেলে। বেঁচে বর্তে আছেন বটে, কিন্তু গেছে অনেক কিছু। এর মধ্যে চাকর বদল হয়েছে একবার, ঝিটি অসুখের অছিলায় বেশ মোটা রকম সুখের বন্দোবস্ত নিয়ে সরে পড়েছে তাড়াতাড়ি। হোটেলের চপ কাটলেট খেয়ে ছেলেরা ফুর্তিতে আছে মন্দ না, বেচারা রাজেনবাবুর শুকনো রুটি চিবোতে চিবোতে একেবারে চরম দশা। খরচার জন্য নিয়মমাফিক যে টাকাটা তিনি রেখে গিয়েছিলেন স্বামীর হাতে, তাতে 1 মাস তো দূরের কথা, 15 দিনই চলেনি। তার দ্বিগুণ টাকা খরচ করেও খাওয়া পড়ায় এই দুর্দশা। 2 চক্ষুকে হিরণময়ী 4 চক্ষু করে আছেন সর্বদা, 2 হাতকে 10 হাত, তবু তিনি পেরে ওঠেন না এদের সঙ্গে। আর ওঁরা তো কোন ছাড়। স্নানের আগেই ছোকরা চাকর তারককে দিয়ে ঘরদোর মুছিয়ে তকতকে করে রাখলেন। ঘরে ঘরে বিছানা পেতে ঢেকে রাখলেন পরিপাটি করে। সকালবেলাকার কাঁচা কাপড় ছাদ থেকে তুলে যার যার ঘরে তার তারটা রেখে দিলেন কুঁচিয়ে। স্নান করে খেয়ে শুলেন না একটু, খাবার তৈরি করতে গেলেন উনুনের আঁচে। আস্তে আস্তে তো সেই সন্ধে, এসেই তো তাঁর 3 পুত্র চা চা রবে পাড়ামাত করবে। আর কুঁড়ের সর্দার রামচরণ উদ্ভ্রান্ত হয়ে কেবলই দেরি করবে কাজে, পদে পদে ভুল হবে তার। আহা, ছেলে মানুষ সব, খিদে পাবে কত, তখন কি আর খাবার তৈরির আশায় বসিয়ে রাখতে পারেন? জামাই মেয়ে আসবে সঙ্গে, কুন্তি আসবে, একটু ভালো রকমও তো আয়োজন চাই। তাছাড়া রাজেনবাবু থাকছেন, তারও তো ব্যবস্থা আছে। মাছের চপ ভাজলেন থালা ভর্তি, ছানা কেটে রেখেছিলেন সকালবেলাতেই, ছুরি দিয়ে বরফি কেটে ঘিয়ে ভেজে চিনির রসে ফেললেন। আস্ত আলু সেদ্ধ করে পেঁয়াজে কষিয়ে রেখে দিলেন নুন মিষ্টি দই দিয়ে।
লুচিটা অবশ্যই তখনই ভেজে দিতে হবে গরম গরম। বেলা 2টোর মধ্যে সব সেরে রামচরণকে 50 বার সব বুঝিয়ে হাসি মুখে বেরিয়ে এলেন রান্নাঘর থেকে। তাড়াতাড়ি মাথা আঁচড়ে শাড়ি পরে 5 মিনিটে প্রস্তুত। টুকটুকে করে সিঁদুর পরেছিলেন সুনির্মলের ঘরের বড় আয়নার সামনে দাঁড়িয়ে। সুনির্মল তাকিয়ে রইল মার মুখের দিকে। এই মাত্রই তার হঠাৎ যেন উপলব্ধি হলো, সিঁদুর পরা মেয়েদের মতো সুন্দর আর কিছু নেই এই পৃথিবীতে। হিরণময়ীর ছোট্ট সাদা কপাল ঝলমলিয়ে উঠল সাধব্যের লাল স্বাক্ষরে। কত বছর ধরে এই স্বাক্ষর বহন করে আসছেন তিনি, তার সুখের প্রতীক, সৌভাগ্যের প্রতীক। আরও কত বছর ধারণ করবেন। যেন আমৃত্যুই মার কপালেই চিহ্ন থাকে, মনে মনে বলল সুনির্মল। আর সঙ্গে সঙ্গে আরও একটি মেয়েকে মনে পড়ল তার, যার কপাল মার মতো সাদা নয়, শ্যামল, এবং যে কপালে এখনও সিঁদুর ওঠেনি। মার মতো যার সিঁথির দুপাশের চুল পাতলা হয়ে আসেনি, অমাবস্যার অন্ধকারের মতো ঘন। হয়তো সেও আর কয়েকদিন পরে ঠিক এইখানে এই ভঙ্গিতে দাঁড়িয়ে ঈষৎ আনত হয়ে আঙুলের ডগায় গোল করে টিপটি বসিয়ে কপাল রাঙাবে, চিরুনির মাথায় সিঁদুর লাগিয়ে লম্বা করে হাতির দাঁতের মতো সাদা আর সরু কুমারী সিঁথিতে টেনে দেবে সেই রঙিন রেখা। আজকাল সিঁদুর পরে না কেন মেয়েরা, ভাবল সুনির্মল। অমন সুন্দর একটা অলঙ্কারকে তারা কি অপরাধে বর্জন করল? দাসিত্ব? কিন্তু রানিত্বই বা নয় কেন? আসলে তো সত্যিই সেটা রানীরই নিশানা। তারা যে সাম্রাজ্য পেয়েছে, অনুগত দাস পেয়েছে, তার জন্যে তাদের আলাদা সম্মান প্রাপ্য হয়েছে এখন। এই জগৎ সংসারে তারই তো সাক্ষী এই সাদা শাঁখা আর লাল সিঁদুর। বোকা বোকা। লম্বা নিটোল হাতে ঝিরিঝিরি জলতরঙ্গ চুরির পেছনে কি সুন্দর সাদা শাঁখা মার হাতে। পুরনো ফ্যাশনের মোটা পাটিহার স্নেহশীতল বুকের উপর ঝকঝক করছে। উল্টে মাথা আঁচড়েছেন। বয়সের তুলনায় অনেক বেশি চুলে হাত জড়িয়ে খোঁপা করেছেন মস্ত। পৃথিবীর সব সুন্দর মেয়ের, সব সুখী মেয়ের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছেন সুনির্মলের চোখের সামনে। আশ্চর্য, বয়স তো কম হলো না, এতগুলো সন্তানের জন্ম দিলেন, মানুষ করলেন। আর শুধু কি সন্তান, তার মার কাছে কে না এসেছে, কে না থেকেছে, থেকে ভালোবেসেছে, সেবা যত্ন ভোগ করেছে। তার আন্তরিকতায়, তার সৌজন্যে কে না সুখী হয়েছে। কিন্তু এত করে, এত খেটে এই বয়সেও কি সুন্দর চেহারা। একটু হেলেনি, একটু কুঁচকোয়নি কোথাও। এতটুকুও বুড়ো বুড়ো হননি তিনি, না চেহারায় না চরিত্রে। বিছানার উপর আর হয়ে শুয়ে সিগারেট খেতে খেতে মন কোথায় উধাও হয়ে যায় সুনির্মলের। মাকে দেখতে দেখতে আর কাকে যেন তার মধ্যে মিশিয়ে ফেলে বারে বারে। মায়ের লম্বা নিটোল কিন্তু বয়স্ক হাত কখন যেন 19-20 বছরের একটি সতেজ হাতে মিলিয়ে যায়। পাতলা চুল ঘন হয়, সাদা রং শাপলো ফুলের ডাঁটার মতো শ্যামলে কোমলে জড়াজড়ি হয়ে থাকে। নিচে ট্যাক্সির হর্ন শোনা গেল। চকিত হয়ে মুখ ফেরালেন হিরণময়ী। আরে, তুই এখনো শুয়ে আছিস কি? যা যা, নিচে শিগগির যা। এগিয়ে গিয়ে ব্র্যাকেট থেকে পাঞ্জাবিটা ছুঁড়ে দিলেন ছেলের দিকে। বদলে নে জামাটা, ব্যাগটা নিস। তাড়াতাড়ি উঠে বসে জামাটা বদলে নিল সুনির্মল। কি আশ্চর্য, এর মধ্যেই সময় হয়ে গেল। এক পলক তাকালো ঘড়ির দিকে, তারপর পায়ে জুতো গলিয়ে নামলো খাট থেকে। শোন, অভিকে বল চট করে আরেকটা ট্যাক্সি নিয়ে আসুক মোড় থেকে, একটাই তো আর হবে না। ঝুপঝাপ একটু ঠিক করলেন টেবিলটা।
জানালা কটা বন্ধ করে দিলেন। অভ্যস্ত হাতে বিছানাটা টান করে তালা হাতে বেরিয়ে এলেন তিনি। সুনির্মল নিচে নেমে গেছে ততক্ষণে। একতলা দোতলা মিলিয়ে 5টি ঘর এই বাড়িতে, উপরে 2টি, নিচে 3টি। হিরণময়ী নিচের ঘরেই থাকেন, কেননা নিচেই রান্নাবান্নার ব্যবস্থা। রাস্তার সামনের ঘরটি বসবার ঘর হিসেবে সাজানো। মাঝখানের বড় ঘরটিতে হিরণময়ী থাকেন, আর এ পাশের প্রায় রান্নাঘর ঘেঁষে ঘরটিতে খাবার টেবিল পাতা। শোবার ঘরটি ভালো, সব ঘরের চেয়ে বড়, জানালাও বেশি। সামনে বারান্দা, পেছনে একটুখানি মাটি, গলিতে লম্বা পেঁপে গাছ উঠেছে একটি বাতাবি লেবুর চারা। হিরণময়ী আবার যত্ন করে ডাঁটা বুনেছেন বীজ ছিটিয়ে। সামনের বারান্দা দিয়ে 2 সিঁড়ি নেমে একটু উঠোন, উঠোনের ওই কোণে প্রশস্ত রান্নাঘর। বলাই বাহুল্য, এই রান্নাঘরের কাছে না থাকলে তার চলে না। সুনির্মলের সঙ্গে ঝগড়া করে এজন্যেই একতলায় আছেন তিনি। অবশ্যই তার ঘরের পেছনের বাগানটুকুতেও তার কম আকর্ষণ নেই। একতলা দোতলা করা সত্যিই কষ্টকর ভেবে সুনির্মলও শেষে জেদ করেনি আর। বসবার ঘরের আর হিরণময়ীর ঘরের মাঝখান দিয়ে সিঁড়ি উঠে গেছে। দোতলায় সামনের ঘরটিতে সুনির্মল থাকে, আর সিঁড়ি ডিঙিয়ে এ পাশের ছোট ঘরে অভি, সীমন্ত। বাকিটা সব ছাদ। মেয়ে যতদিন ছিল মার কাছে মার ঘরেই থেকেছে। এখন সে জায়গা শূন্য, আর সেই শূন্যতা সহ্য করতে মেয়ে বিয়ে দিয়ে প্রায় পাগল হয়ে গিয়েছিলেন হিরণময়ী। নিচে থেকে বিনু চেঁচালো, ও মামিমা, তোমার হলো? হিরণময়ী হাসি মুখে নেমে এলেন। কেন, দেরি করেছি নাকি? তোমার মামিকে নিয়ে বেরুনো? ঘরে বসেই মন্তব্য ছাড়লেন রাজেনবাবু। সুনির্মল সায় দিল, সেবার মনে নেই রাঁচিতে? হিরণময়ী কি জবাব দিতে গিয়েই হঠাৎ ছুটলেন আবার উপরে। আবার কি বাকি রইল তোমার? এই আসছি। বড়ি রোদে দিয়েছেন ছাতে, তুলতেই তার মনে নেই এতক্ষণ। গাড়ি এসেছে। অভি, সীমন্ত হাঁক ছাড়ল, শিগগির এসো না, করছো কি? আইএ পাশ করবার পরে অভিকে একটা ঘড়ি কিনে উপহার দিয়েছে সুনির্মল। অভি এখনও সেই রিস্ট ওয়াচটির বিষয়ে সর্বদাই সচেতন। ঘন ঘন তার দিকেই তার দৃষ্টি নিক্ষিপ্ত হচ্ছিল। বিনুকে আসতে দেখেই বলে উঠল, ইস বিনুদি, তোমরা মেয়েরা হোপলেস সত্যি। নে চুপ কর। 2 দাবড়া দিয়ে মামিকে নিয়ে গাড়িতে উঠল বিনু। ননদকে বলল, তুই তোর দাদার গাড়িতে যা কুন্তি। সুনন্দ বলল, আমাদের কিন্তু চাপাচাপি করে একটা গাড়িতেই ধরে যেত। মিছি এতগুলো লোক একটা গাড়িতে ধরে কখনো? তোমার জামাইয়ের কথা শোনো মামিমা। ভালোই তো বলেছে, নাই বা ধরবে কেন? কজন আর আমরা? কজন? 1 ডজনের কাছাকাছি তো নিশ্চয়ই। এই শুনুদা, যাও না ও গাড়িতে, দাঁড়িয়ে রইলে কেন? কুন্তির সঙ্গে চকিতে চোখাচোখি হয়ে গেল সুনির্মলের। হাতল ঘুরিয়ে গাড়িতে উঠল সে। বিনুদের গাড়ি আগে ছাড়ল, পেছন ওদের গাড়ি। তারপর গলির মুখটি ছাড়তে না ছাড়তেই কখন যেন একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল 2 গাড়ির মধ্যে। ওই গাড়ি থেকে বিনুরা মুখ বাড়িয়েছে, এই গাড়িতে কুন্তি। পুরুষ 2 জন চেষ্টা করে উদাসীন, কিন্তু কতক্ষণ? একবার এগিয়ে গিয়েছিল তারা অনেকখানি, আবার পেছনে পড়ে গেল সঙ্গে। ও গাড়ি থেকে তুমুল হাসির রোল উঠল একটি। অভি, সীমন্ত দুয়ো দিল কুন্তিদের। বিনু চোখ মটকালো এতখানি মুখ বার করে। কাঁদো হয়ে গেল শকুন্তলার মুখ। সুনির্মল হেসে বলল, দাঁড়াও, দেখাচ্ছি মজা। এ সর্দারজি, জলদি চলিয়ে না, বকশিস মিলেগা। হাঁ বাবুজি, হাঁ। এত বড় প্রকাণ্ড শিখ দাড়ির ফাঁকে ছেলে মানুষের মতো হাসল। বোঝা গেল সেও প্রতিযোগী হয়েছে। বাবু না বললেও আগে যাবার চেষ্টাই সে করছে প্রাণপণে। এবার জিতল কুন্তিরা। সুনন্দ আর সুনির্মল
মুখ বার করে হাসল বিনুদের দিকে তাকিয়ে। জায়গা বদল করে কুন্তি এসে জানালার ধারে বসল। বড়রা ছোট হয়ে গেছে। প্রৌঢ়া হিরণময়ী শুদ্ধ আজ তার ছেলে মেয়ের বয়সী। দুই গাড়ি বোঝাই উজ্জ্বল প্রাণে যেন আনন্দের বাণ ডেকেছে। দুই গাড়ির দুটি চালকও সে ছোঁয়া থেকে বাঁচেনি। সমস্ত রাস্তাটা ঠিক এই রকম হাসি কোলাহলের রোল তুলে হাঁটতে হাঁটতে জিততে জিততে অবশেষে পৌঁছল তারা লাইট হাউসে। সেখানে গিয়ে চেষ্টা করে অন্যদের সঙ্গে আসন বদল করল সুনির্মল। 7 জনেই ভাগ্যক্রমে একসঙ্গে বসতে পারল পাশাপাশি। ভালো, সব ভালো। সবচাইতে ভালো বুঝি আজকের এই দিনটি, সবচাইতে সুখের, সবচেয়ে আনন্দের। কেবল হিরণময়ীর মনটা হঠাৎ এক সময়ে কেমন যেন ছ্যাত করে উঠল রাজেনবাবুর জন্য। আহা, উনি যদি আসতেন! কোথায় যায় মানুষটা, কি আনন্দেই বা যোগ দেয়। একটু অন্যমনস্ক হয়ে পড়লেন মুহূর্তের জন্য। বাড়ি ফিরতে ফিরতে প্রায় অন্ধকার। হিরণময়ী আর দাঁড়ালেন না, শাড়ি ছেড়েই ছুটলেন চায়ের তদারকে। বললেন, তোরা উপরে যা বিনু, পাটি পেতে ছাতে বস গিয়ে, আমি এক্ষুনি আসছি। এত ব্যস্ত হচ্ছ কেন বলো তো? রামচরণই তো আছে, ও কি চাটাও করে দিতে পারবে না? তা পারবে না কেন, গরম গরম কখানা লুচি আমি তাড়াতাড়ি ভেজে আনি। শকুন্তলা এলো। মামিমা, আমি চা করব? আমি ভীষণ ভালো চা করি। হিরণময়ী হাতের আলিঙ্গনে সাপটে সস্নেহে মাথায় চুমু খেলেন তাকে। তারপর ময়দা মাখতে বসলেন। হ্যাঁ রে। ছোকরা চাকরটা দাঁড়িয়েছিল দরজা ধরে। তাকে জিজ্ঞেস করলেন, বাবুকে ঘরে দেখছি নে, কোথায় গেছেন রে? জানি নে তো মা। রামচরণ উনুনে হাওয়া দিতে দিতে বলল, বাবু তো মা আপনাদের সঙ্গে সঙ্গেই প্রায় বেরিয়েছেন। আমাদের সঙ্গে সঙ্গে? হ্যাঁ। কি বললেন বেরুবার সময়? বললেন, চুরু টানতে যাচ্ছি, দরজাটা বন্ধ করো। তারপর? তারপর তো এখনো ফেরেননি। চুরু টানতে হাজরা রোডে যেতে হয় সপ্তাহে একবার করে। রাজেনবাবুর এক বন্ধুর বর্মা চুরুটের দোকান আছে সেখানে। রাজেনবাবুর ধারণা সেই দোকান ছাড়া অন্য কোথাও এত ভালো জিনিস আর পাওয়া যায় না। অমন সুগন্ধই হয় না আর কারো চুরুটের। হিরণময়ী বলেন, বন্ধুপ্রীতি। সুনির্মল প্রত্যেক শনিবার আপিস থেকে ফেরবার রাস্তায় নেমে নিয়ে আসে 1 বাক্স করে। আগে আগে রাজেনবাবুই নামতেন। সুনির্মল এখন আর দেয় না তাকে, কেননা রাজেনবাবু নামতে উঠতে যে কষ্ট, যে ক্লান্তি, সুনির্মলের তো আর তা হয় না। উনি বুড়ো মানুষ, কেন যান? কিন্তু কাল একদম ভুলে গিয়েছিল সে কথা। হিরণময়ীর হাত ময়দার উপর থামল। তিনি মাথা নাড়লেন কপাল কুঁচকিয়ে। চুরু টানতে গিয়ে এত দেরি হবার কথা নয় রামচরণ, তুমি ঠিক শুনেছিলে তো? হ্যাঁ মা, বাবু ঠিক এ কথাই বলে বেরিয়েছেন। বিনু বলল, মামা তো সাধারণত কোথাও যান টান না, আর গেলেও তোমাকে তো বলেন। হুম, আমাকে তো কিছু বলেনি আগে। তবে? তাই তো ভাবছি। হিরণময়ীর শান্ত মুখে উদ্বেগের ছায়া পড়ল। কি মা? এগিয়ে এলো সুনির্মল। হিরণময়ী বললেন, তোর বাবা নাকি সেই দুপুরে আমরা বেরুবার সঙ্গে সঙ্গেই প্রায় চুরু টানতে বেরিয়েছেন। এখনো না ফেরার কারণ কি বলতো? জিভ কাটল সুনির্মল। ইস, সত্যি তো, কাল তো বাবার চুরু টানা হয়নি, সকালেও মনে পড়ল না। কিন্তু এতক্ষণে তার ফেরা উচিত ছিল। হাজরা রোডে যেতে আসতে আর কতক্ষণ লাগে? তবে? সুনির্মল তাড়াতাড়ি বাইরে রাস্তার কাছে এসে দাঁড়ালো। কি ভেবে হঠাৎ লুচি টুচি ফেলে হিরণময়ীও এসে দাঁড়ালেন ছেলের পেছনে।
মার মুখের দিকে তাকিয়ে সুনির্মল বুঝল তার মনের কথা। একটু হেসে বলল, ভাবছ কেন? নিশ্চয়ই কোনো বন্ধুবান্ধবের বাড়ি গেছেন। রোববার তো, এক্ষুনি আসবেন। হিরণময়ী ছটফট করে উঠলেন। আমার কেমন করছে মনটা। এই তো তোমার রোগ। সবটা নিয়ে এমন করো যে কাল আমার দেরি হলো না, তাও তো তুমি এরকমই করছিলে। না রে, এমন করিনি। এই কথা তো বরাবরই বলো। তুই বরং দোকানে চলে যা, একবার একটা ট্যাক্সি নিয়েই যা। সুনন্দ এলো। আপনি ভাবছেন কেন মামিমা? উনি ঠিক এসে পড়বেন এক্ষুনি। তা তো পড়বেনি। একটু হাসলেন হিরণময়ী। তবু কি জানি কেন ভালো লাগছে না আমার। সে তো ঠিকই, একটু তো ভাবনা হয়ই। সেই কখন গেছেন আর এখন তো। সুনন্দ ঘড়ি দেখল, 7:30। এতক্ষণকার একটানা আনন্দের উদ্দাম স্রোতে কে যেন অগস্ত্যের গণ্ডূষ পাতল। সময় কাটতে লাগল টিকটিকির বুকের মতো কেঁপে কেঁপে, দণ্ডপল গুনে গুনে। রামচরণী যা পারল পরিবেশন করল চা আর খাবার। কেউ খেলো, কেউ খেলো না। সুনন্দ আর সুনির্মল দুবার ঘুরে এলো হাজরা রোড। অভি, সীমন্ত গেল সম্ভাবিত সব বাড়িতে খোঁজ নিতে। ফিরে এলো ম্লান মুখে। রাত 9টা পর্যন্ত অপেক্ষা করে ফিরে গেল বিনুরা। রাত 11টায় খবর পাওয়া গেল রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে আছেন রাজেনবাবু। গাড়ি চাপা পড়েননি। পাশের রাস্তা থেকে লম্বা লম্বা লোহার শিক নিয়ে ট্রাক আসছিল একটা। কি করে সংঘর্ষ হয়ে সেই শিক ট্রামের জানালা দিয়ে ভেতরে ঢুকে কেবলমাত্র রাজেনবাবুকেই না, একসঙ্গে 3 জন লোককে গেঁথে ফেলেছে। রাজেনবাবুর কানের ভিতর দিয়ে ঢুকে গাল ফুটো করে বেরিয়ে গেছে এপাশ ওপাশ। একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়লেন হিরণময়ী। অভি, সীমন্ত ফুঁপিয়ে উঠল সরু মোটা গলায়। সুনির্মল দেয়াল ধরে নিজেকে সামলে নিল। এতক্ষণ শুনলে প্রতিভা বসুর লেখা বিবাহিতা স্ত্রী গল্পটির 2য় পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।